কিরে উদ্গান্ডু, একটা কথা কান খুলে শুনে রাখ। এই তিনজন মানুষ টলিউডে এখনো অবধি সার্ভাইভ করছে বলে এই তিনজনকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। জিদ্দাকে বলা হয় টলিউডের বস, দেবদাকে বলা হয় বক্স অফিস কিং এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলা হয় দ্য ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। আর যদি একজনকে বাপ বানিয়ে দুজনকে সন্তান করে রাখিস তাহলে এই ইন্ডাস্ট্রিটাই শ্মশানে পরিণত হবে, শ্মশানে। কিছু মূর্খ, গাঁজাখোর, পাতাখোর, তারিখোর, আঁতেল, গান্ডু, উদ্গান্ডু টাইপের প্লাস্টিক প্যান রয়েছে কিছু সস্তার 2 টাকার নায়কদের। তারা এমন নাচানাচি লাফালাফি করে যাকে তাকে রাতারাতির মধ্যে বাপ বানিয়ে নেয়, নিজের বাপ। আসল বাপের কথাই তারা ভুলে যায়। নকল এতগুলো তারা বাপ বানিয়েতে শুরু করে দেয় না, ভিউসের লোভে, টাকার লোভে। মানে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আজকে তাদের এগেনস্টে কিছু কথা বলবো। তাই ওই সমস্ত পা চাটা দালাল ইউটিউবারদের যারা ফ্যান ফলোয়ার্স আছো, এই ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমরা আসতে পারো। গুড বাই। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার্স রয়েছে, আমার ভিউয়ার্স রয়েছে, আমার ফলোয়ার্স রয়েছে, যারা অর্পণকে ভালোবাসো, মন থেকে শ্রদ্ধা করো, রেসপেক্ট করো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আজকের অনেক কথা বলবো, অনেক রগড়াবো, অনেক বাকি আছে খেলা। তো ব্যাপারটা হচ্ছে এন্টারটেইনিং প্রিন্স, আমাদের বিশ্ববিখ্যাত ইউটিউব রিভিউয়ার, আমার খুব প্রিয় দাদা, কাছের দাদা শিল্পেন্দুদা। তার একটা পোস্ট দেখলাম, কমিউনিটি পোস্ট করেছিল, সে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিল, খুব ভালো লাগলো সেটা দেখে। এই যে রাতারাতি যেই সমস্ত আঁতেল পাচাটা ইউটিউবারগুলো রাতারাতি বাপ বানিয়ে ফেলে, আসল বাপের কথা ভুলে যায়। অ্যাকচুয়ালি যে ছেলে আছে আজকে, সেও কিন্তু একটা দিন বাবা হবে, তারও যেমন বাবা আছে, ঠিক আছে? এইভাবে চলতে থাকে এটা, ঠিক আছে? আমি কি রাতারাতি আমার নিজের বাবাকে ভুলে যেতে পারবো? নিশ্চয়ই পারবো না, তাই না? কেউই পারবে না। তোমরা যারা যারা দেখছো, আই থিঙ্ক যদি আসল বাপের বেটা হও তো তোমরা সবাই বাপেরই বেটা, ঠিক আছে? এটা আবার ভেবো না যে খাদানে দেবে ডায়লগটা দিচ্ছি, সেটা না। এই বিষয়টা সূত্রপাত হচ্ছে একটা ফ্যান্স ক্লাব থেকে, জিৎ ফ্যান্স ক্লাব ঘাটাল থেকে একটা পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল যে বলিউডে যেমন বাপ আছে 3টে, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, তেমন টলিউডেরও বাপ আছে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ এবং দেব। অর্থাৎ ওদের যেমন এই 3জন বড় বড় পিলার রয়েছে, আমাদেরও টলিউডে কিন্তু 3জন বড় বড় পিলার রয়েছে। আমরা কোনো অংশে পিছিয়ে নেই, সেইটা আমাদের শিল্পেন্দুদা শেয়ার করেছিল, লিখেছিল একদম। এবং তিনি কমিউনিটি পোস্টে একটা লেখা লিখেছিলেন নিজের মন থেকে। শিল্পেন্দুদার হাতের লেখা আমরা সবাই জানি, খুবই ভালো তিনি লিখতে পারেন, মন ছুঁয়ে যায় লেখাগুলো। প্রত্যেকটা লেখাই আমি পড়ি, আমার খুব ভালো লাগে। পুরো ডিটেলসে তিনি তার মনের কথা কিন্তু লিখেছেন দাদা। তো সেটা আমি তোমাদের আজকে পড়ে শোনাচ্ছি, তারপরে ডিটেলস এটা নিয়ে আলোচনা করছি ব্যাপারটা। শিল্পেন্দুদা লিখেছে, বাংলা সিনেমা বলতে এই 3জনকেই বুঝি, এই 3জনকেই দরকার। আজকে একজনের ভালো সময়ে বাকি 2জনকে ছোট করে একজনকে নাম্বার 1 মেগাস্টার, বাপ, এগুলো বলতে পারবো না। চেঙ্গিজের সময়ও কিছুজন জিদ্দাকেই কমার্শিয়াল সিনেমার বাপ বলেছিল। আমি তখনও বলে গেছি বাপ 3জনই, সময় 3জনেরই আসবে। হ্যাঁ, বক্স অফিসের বিচারে দেবদা নাম্বার 1 অবশ্যই, কিন্তু বলিউডেও আমির, SRK, সালমান 3জনই কিন্তু বাপ, একজন নয়। বাংলাতেও তাই। ভেবে দেখো ছোটোখাটো, মানে ভেবে দেখো ছোট একটা জিনিস, ঠিক আছে? এবার তোমরা ডিটেলস জিনিসটা বুঝতে পারবে। বুমবাদা 90s থেকে 2000-এর শুরু, বুমবাদা না থাকলে টলিউড ডুবে যেত। অমর সঙ্গী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, তখনের কালেকশান আজ ধরলে 20 থেকে 25 কোটি বক্স অফিস হবে আজকের টিকিট প্রাইসে। এটা তো বাস্তব সত্যি কথা, ঠিক আছে? শিল্পেন্দুদার সত্যিটাই কিন্তু তুলে ধরেছে। তোমরা ভালো করে, আমি ডিটেলসে পরে আসছি এই ব্যাপারটা নিয়ে। জিদ্দা 2002 থেকে 2007, 2012 থেকে 2014, জিদ্দা না থাকলে টলিউড ডুবে যেত। এমনকি কোভিডের পরে সিঙ্গেল স্ক্রিনের চেয়ার লোকটা একা ধরেছিল। সাথীর, বন্ধনের, আওয়ারার তখনকার ফুটফলস এখন হিসেব করলে 25 থেকে 30 কোটির বেশি বক্স অফিস হয়ে যাবে ভাই।
একদম পারফেক্ট ঠিক কথা বলেছেন তিনি। সাথী সঙ্গীর সময় আলাদা লেভেলের ক্রেজ ছিল সেই সময়। তখনকার দিনের টাকার মানে টিকিট প্রাইস হয়তো কম ছিল, সত্যিই তাই। এখনকার দিনের ধরলে সত্যি ওরকম হয়ে যাবে। এবারে দেবদা 2004 থেকে 2013, 2021 থেকে 2024 দেবদাও একের পর এক ইতিহাস গড়েছে। খাদান টলিউডকে বাঁচালো। এই পরিসংখ্যান বলে দিচ্ছে ইন্ডাস্ট্রিতে তিনজনেরই দরকার। তিনজনই একে অপরের খারাপ সময়ে ইন্ডাস্ট্রির হাল ধরেছে। তাই সবাই খাদানকে সেলিব্রেট করো, আমিও করছি, কিন্তু বাকি দুজনকে ছোট করে নয়। বাপ তিনজনই ছিল, আছে, থাকবে। জিৎ, দেব, প্রসেনজিৎ চ্যাটার্জি। একটা বিগ সেলিউট জানাচ্ছি শিল্পেন্দু দাকে, আমাদের সবার প্রিয় এন্টারটেনিং প্রিন্স দাকে আমার তরফ থেকে বিগ সেলিউট। তার কারণ হচ্ছে এই যে সত্যটা, এই যে তেতো বাস্তব সত্যটা, এই যে অপ্রিয় সত্যটা তুমি যেভাবে তুলে ধরলে তোমার নিজের ভাবভঙ্গিতে, যেভাবে নিজের হাতে লিখেছো লেখাটা মন থেকে, সেটা সত্যি কথাই প্রশংসার দাবিদার। এবং আমি একটা কথা এখানে বলতে চাই, ছোট্ট একটা কথা, যে সত্যিই কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এরকম কিন্তু 2-3 জন করে থাকে। তাদের জন্য কিন্তু ইন্ডাস্ট্রিটা অনেক বেশি উপকৃত হয়, এটা কিন্তু মানতেই হবে। এবং যেমন শিল্পেন্দুদা বললেন যে জিদ্দা, মুম্বাদার ব্যাপারটা আমি লাস্টে আসছি। যদি জিদ্দাকেই ধরি, জিদ্দা কিন্তু এই না যে তিনি আর্ট ফিল্ম করেননি বা সাকসেসফুল হতে পারেননি, কিন্তু কমার্শিয়াল দিক থেকে জিদ্দা কিন্তু যথেষ্ট বেশি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই সাথী হতে পারে, সঙ্গী হতে পারে, প্রেমী হতে পারে, শুভদৃষ্টি হতে পারে, আক্রোশ হতে পারে, যুদ্ধ হতে পারে, ঠিক আছে, পরবর্তীকালে বস হতে পারে, বস 2 হতে পারে, ফাইটার হতে পারে, 100% লাভ হতে পারে। জিদ্দার এরকম প্রচুর সিনেমা এরকম রয়েছে, কমার্শিয়াল খুব ভালো সিনেমা কিন্তু জিদ্দা বানাতে পারেন। তার সেই এলিমেন্টটা রয়েছে, সেই নায়কোচিত যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো জিদ্দা আর্ট ফিল্মে সাকসেসফুল নয়। আর্ট ফিল্ম করেছেন জিদ্দা, পৃথিবীর মতনও তিনি কাজ করেছেন, অসুরের মতো তিনি কাজ করেছেন, বাট সাকসেসফুল হতে পারেননি। সবাই আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল সিনেমা ব্যালেন্স করতে সবাই পারে না। যেমন যদি দেবদাকে ধরি আমরা, জিদ্দার পরবর্তীতেই দেবদা, কিছুদিন পরে দেবদা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন। আমরা যদি দেখি, দেবদা পাগলুর মতো সিনেমা, চ্যালেঞ্জের মতো সিনেমা ফাটিয়ে তার বিজনেস করেছে। আই লাভ ইউর মতো সিনেমা ছিল তার, রোমিও ছিল, খোকা 420 ছিল, ঠিক আছে। এই ধরনের যে সিনেমাগুলো দেবদা, প্রেমের কাহিনী থেকে শুরু করে, মানে কন্টিনিউয়াসলি তিনি করে গেছেন। তার পরবর্তীকালে ট্রোলের শিকার হয়েছিল, তারপরেও সেই মিমস ট্রোলের জবাব দিতে ভালো ভালো সিনেমা, সে চাঁদের পাহাড়ের মতো সিনেমা, অ্যামাজনের মতো সিনেমা, ঠিক আছে, এই সমস্ত সিনেমা সে আস্তে আস্তে করতে শুরু করলো। সেইখানেও তিনি সাকসেসফুল হলেন দেবদা। আমি বলছি না যে চাঁদের পাহাড় আর্ট ফিল্ম, অ্যামাজন অভিযান আর্ট ফিল্ম, বাট ওই হার্টকে কমার্শিয়াল টাইপের সিনেমা থেকে একটু সরে এলেন। যেটা ফ্যামিলি ড্রামা, প্রজাপতি আর টনিক, ঠিক আছে, ওই রকম মেন স্ট্রিম, মানে ওই যে নাচা গানা হবে, ধুমধারাক্কা নায়িকার সাথে চুমাচাটি হবে, ওই টাইপের না, ফ্যামিলি নিয়ে দেখার মতো, যেখানে কোনো লজ্জা থাকবে না, লাজ থাকবে না, সেই রকম সিনেমার কথা বলছি। দেবদা সেখানে ফিরল সাকসেসফুল। সুতরাং ওই জন্য জিদ্দার থেকে দেবদাকে এখন বেশি একটু হাইলাইট করা হয়। তার মানে এই না যে দেবদাই সবার বাপ। এটা অনেকে নাচানাচি করে কাটা ছাগলের মতো, দেবদাই বাপ, দেবদাই বাপ, বক্স অফিস কালেকশন নিয়ে। তাহলে একটু বলতে হয় যে তাহলে 90s 80s সময় বুমবাদার আবির্ভাব হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে, তাই না? তাহলে সেই হিসাবে যদি দেখতে যাই, সেই টাইমটাতে এই যে আজকে এত দেবদার 10 কোটি টাকার ওপরে অনেক কটা বেশ কালেকশন হয়ে গেছে, অনেক কটা সিনেমা, চাঁদের পাহাড়, অ্যামাজন থেকে শুরু করে প্রজাপতি থেকে, সেই জন্য দেবদার অনেক প্লাস্টিক ফ্যান্সরা আছে, তারা ছোট করে অনেককে। এইখানে আমার আপত্তি যে ভাই, তখনকার দিনে জিদ্দার যে ছবিগুলো হতো, বা প্রসেনজিৎ চ্যাটার্জি সেই 80s যুগ থেকে 90s যে সুপার টুপার ব্লকবাস্টার যে ছবিগুলো রয়েছে, গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্ল্যাটিনাম জুবলি, এইসব তো জুবলির ব্যাপারে এরা কেউ জানেই না দেবদার ফ্যান্সরা, যে জুবিলি কাকে বলে। 750, 850 সিঙ্গেল স্ক্রিন কাঁপাতো তখন প্রসেনজিৎ চ্যাটার্জি। আজকের হিরো সে তখনকার দিনের হিরো। আর আজকেও সেই বেতাজ বাদশা, বাংলার বেতাজ বাদশা বলা হয় প্রসেনজিৎকে, আজকের দিনেও সে দশমহতের মতো ছবি করেই ফাটিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। তাহলে ভাই, দশমহতের যদি 2-1টা সিন অ্যাকশন থাকতো, তাহলে সে কি করতো? জাস্ট ইমাজিন, ভেবে দেখো, ঠিক আছে, জাস্ট তোমরা মানে কল্পনা করে দেখো। 1995 সালে সংঘর্ষ এনেছিল প্রসেনজিৎ, অঞ্জন চৌধুরীর আমলে। প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, তোমাদের নিশ্চয়ই মনে আছে সংঘর্ষ সিনেমা কি লেভেলের, বিভৎস লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল, তোলপাড় করে দিয়েছিল, সিট ভাঙাভাঙি হয়েছিল, ঠিক আছে।
ওরকম অ্যাকশন সিনেমা এখন কেউ বানাতে পারছে না কেন? তখনকার দিনে টিকিটের প্রাইস কত ছিল? খুবই স্বল্প, খুবই কম। কিন্তু তখনকার দিনে সেই যদি আমরা ধরি টিকিট প্রাইসটা, এখনকার দিনের যদি বিচার করি, হিসাবটা করি, তাহলে 10 কোটি অনায়াসে পেরিয়ে যাবে ভাই। 10, 20 কোটি, 25 কোটি বিজনেস করে গেছে তখন। টিকিটের প্রাইস কম ছিল তখন, টাকার মূল্যটাও কম ছিল, ওই জন্য ওইভাবে হিসাব করলে হবে না জিনিসটা। সিচুয়েশনটা দেখতে হবে। এখনকার দিনে হল সিঙ্গেল স্ক্রিন কটা রয়েছে, মাল্টিপ্লেক্স কটা রয়েছে, ওটিটি ফোনের মাধ্যমে তো সবাই দেখে নিচ্ছে। তখন প্রাইরেসিও খুব কম হতো। সিনেমা বিজনেস করে দিত 75 সপ্তাহ, 50 সপ্তাহ, তারপরে ক্যাসেট বেরোতো, সিডি ক্যাসেট, ডিভিডি ক্যাসেট, ঠিক আছে? সবাই সেখানে দেখতো, মন ভরে দেখতো। ভিডিও হতো গ্রামের দিকে, ভিডিওতে সমস্ত সিনেমা আনতো। অমর সঙ্গী, অমর প্রেম, ঠিক আছে, বিদ্রোহ। 2000 সালের কথাও যদি আমি বলি, 2000 সালে ধরো তুমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, 2001 সালে প্রতিবাদ, 2002 সালে দেবা, 2006 সালে একাই 100, মানে দুর্ধর্ষ লেভেলের হিট দিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি। সেইগুলোকে যদি এখন বক্স অফিসের আজকের ডেটের হিসাব করা হয়, ভাই আগেকার দিনের সাথে এখনকার দিনে মেশালে চলবে? সেই প্রসেনজিৎ আজকেও কাঁপাচ্ছেন। সুতরাং যদি সেইভাবে গডফাদার বিচার করা হয়, সেই অর্থে উত্তম কুমারের পরবর্তীকালের যদি কোনো বটগাছ এখনও তিনি জীবিত রয়েছেন, ইনস্ট্যান্ট সিনেমা করে যাচ্ছেন, অন্যান্য তার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সমবয়সী নায়কদের কিসমিসের মতো অবস্থা হয়ে গেছে, মানে চিপসে গিয়েছেন। কাউকে আমি ছোট করছি না, বাট অন্যান্য ক্ষেত্রে চলে গিয়েছেন টাকার জন্য, ধরে রাখতে পারেননি নিজের চেহারা। কন্টিনিউয়াসলি সিনেমা করে যাওয়া, বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবেসে যাওয়া, এটা কজন করতে পারে ভাই? অন্যান্য সমস্ত কিছু ত্যাগ করে, অন্যান্য প্রফেশন ত্যাগ করে দিয়ে কেউ কি পারেন? কেউ পারেন না ভাই। এটা তো অন্তত বুম্বাদা করেছেন। জিদ্দাকেও যদি বলি পরবর্তীতে, জিদ্দা তো পলিটিক্সে আসেননি রে ভাই, অনেক অফার তাকে করা হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকেও যেমন অফার করা হয়েছে, জিদ্দাকেও অফার করা হয়েছে। তারা তো তোয়াক্কা করেন। মানে আমি যেটা বুঝি না আমি সেটা করতে পারবো না, স্ট্রেট ফরওয়ার্ড। আমি সিনেমা বুঝি, সিনেমা করে যাবো। তো বিষয়টা হচ্ছে যে বাংলা সিনেমাকে যদি এগিয়ে যেতে হয়, প্রসেনজিৎ চ্যাটার্জি একটা কথা বারবার বলেছেন যে আমার বয়স অনেক হয়ে গেছে, 62 বছর বয়স বুম্বাদার। তো এখন তো এই ছোটো ছোটো তার ভাইদের, অর্থাৎ দেবদার, জিদ্দার একসাথে ট্রেনে নিয়ে যাওয়ার কথা। ভালো ভালো সিনেমা তারা করুক, তবে তো বাংলা সিনেমা ফুটফলস পাবে একটা টাইমে এসে। কোনো অহংকার নেই, কিচ্ছু নেই, ইগো প্রবলেম নেই কারোর। ফ্যান্সদের মধ্যে যত ঝামেলা, যত অশান্তি, যাকে তাকে বাপ বানিয়ে দেওয়া রাতারাতি। সবে ছেলের চোখ ফুটেছে, এখন থেকে সেই ছেলেকে সবার বাপ বানিয়ে দেওয়া হচ্ছে। এইটা বন্ধ হোক। আই থিঙ্ক বোঝাতে পেরেছি বিষয়টা, ঠিক আছে? আজকে খাদান র্যামরামিয়ে চলছে, তাই জন্যই সবার বাপ হয়ে গেল দেব। তার মানে কি প্রসেনজিৎ, জিৎ এরা কি দেবের মানে সন্তান? বিষয়টা কি সেটা? ফ্যাক্টটা বুঝতে হবে, আসল জিনিসটা বুঝতে হবে। আর তোমরা সবাই জানো অর্পণ যেটা সত্যি সেটা মুখের ওপর বলতে পারে, এই সৎসাহসটা আমার আছে, ঠিক আছে? সো কাউকে বাপ বানানোর আগে আসল বটগাছটাকে, তার গ্র্যান্ডফাদারটাকে আগে সম্মান জানাতে হবে, তারপরে সে বাপ বানাক। কে সন্তান আর কে আসল বাপ সেটা বোঝার জন্য সেই মেন্টালিটিটা আগে আনতে হবে মাথার মধ্যে, দেন সেগুলো নিয়ে কথা বলতে হবে, তার আগে নয়। তিনজন ইন্ডাস্ট্রিকে খুব ভালোভাবে নিয়ে চলেছে, এগিয়ে নিয়ে চলেছে। বলিউডে যদি তিনজন বাপ থাকে, শাহরুখ, সালমান, অক্ষয়, তেমনি কিন্তু বাংলাতেও বাপ আছে প্রসেনজিৎ, জিৎ এবং দেব। শিল্পেন্দুদার এই লেখাটা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। এই লেখাটার মাধ্যমে অনেক কিছু, অনেক কাউকে রিপ্লাই দেওয়ার মতো জিনিস ছিল, এলিমেন্ট ছিল। এটা সবার বোঝা উচিত, এই জিনিসটা সবার পড়া উচিত। এবং আমি তো ভীষণ 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 হ্যাপি যে শিল্পেন্দুদা সত্যি একজন অনেস্ট রিভিউয়ার হিসাবে এখন নিজেকে অনেক জায়গায়, বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমাকে সবসময়ের জন্য ইন্সপায়ার করে শিল্পেন্দুদার যে কোনো ভিডিও, যে কোনো রিভিউ। তো খুব ভালো লাগলো শিল্পেন্দুদার এই লেখাটা পড়ে। বন্ধুরা তোমরা শিল্পেন্দুদার কথার সাথে আই থিঙ্ক একমত হবে, আমি তো একমত। তো কাউকে ছোট করে নয়, কাউকে ট্রোল করে নয়, কাউকে হেট করে নয়, সবাই ভালোবাসো। বাংলা সিনেমা সবাই দেখতে যাও। প্রসেনজিৎ, জিৎ এবং দেব যাদেরই সিনেমা যখনই বেরোক না কেন তোমরা দেখতে যাও অ্যাটলিস্ট, ঠিক আছে? বলিউডের আজকে 3টে বাপ হয়েছে, তার বেশিরভাগ কারণ কিন্তু এই বাঙালি, ঠিক আছে? আমি জানি না মুম্বাইতে কটা লোক তাদের সিনেমা দেখতে যায়, বাট আমি জানি বাংলাতে এখন ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করে শাহরুখের সিনেমা বা সালমানের সিনেমা বা অক্ষয় কুমারের সিনেমা, বাঙালিরা না হল ভরিয়ে দেখতে যায়, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না। যদি বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা হতো,
তাহলে জিদ্দার এত ভালো ভালো কিছু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়তো না। ভালো হওয়ার সত্ত্বেও অনেক সিনেমা চলেনি জিদ্দার। তো বাঙালিরা বাংলা সিনেমা দেখুক এবং কাউকে ট্রোল নয়, সবাইকে ভালোবেসে সবার সিনেমা দেখা উচিত, সবাইকে মান সম্মান রেসপেক্টটা করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।